This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। পার্থর বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন শুনানিতে ইডিকে এবার তিরস্কার। বিচারকের দেরি হচ্ছে, আমাকে কেন জানাননি? প্রয়োজনে সারা রাত বসে কাজ করুন। কাল দুপুর 2:30টার মধ্যে সব নথি জমা দিন, আপনাদের জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে। এখনো কেন সব নথি জমা দেননি? ইডির তদন্তকারী অফিসারকে এই নির্দেশ দিলেন বিচারক, এ প্রশ্ন করলেন বিচারক। আমার সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে আমি আরো একটু ডিটেল জানবো। সুপ্রিয়, শুভজিৎ, দেখো, নিয়োগ দুর্নীতি মামলাতে আজকে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 24শে ডিসেম্বরের মধ্যে যে চার্জ ফ্রেম করার কথা ছিল, আজও কিন্তু তা এক প্রকার সম্ভব হচ্ছে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে আজ এই যে মামলা শুনানি ছিল, সেই শুনানি পর্বে ইডির বিশেষ আদালতে বিচারকের তীব্র ভর্ৎসনা বা তিরস্কারের মুখে কিন্তু পড়তে হয়েছে তদন্তকারী সংস্থাকে। এবং সেক্ষেত্রে বিচারক ইডির তদন্তকারী আধিকারিকদের উদ্দেশ্যে যে বিষয়টা বলেন, কারণ অন্যান্য যারা অভিযুক্তরা রয়েছেন, অভিযুক্তদের তরফের আইনজীবীরা আজকে কিন্তু স্পষ্টভাবে যে বিষয়টা তুলে ধরেন যে তারা এখনো পর্যন্ত সমস্ত রকম যে নথি রয়েছে তারা সেই প্রয়োজনীয় নথিপত্র হাতে পায়নি বা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়নি। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইডি আদালতের তরফে ইডির তদন্তকারীদের উদ্দেশ্যে যে বিষয়ের যে মন্তব্য বা যে বিষয়টা বলেন যে কেন এখনো পর্যন্ত সমস্ত রকম নথি সার্চ করা হলো না। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি বিচারকের কথাও বলেন যে এই নথি সার্চ না করার জন্য বা নথি পৌঁছে না দেওয়ার জন্য কিন্তু দেরি হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে যে ইডির যারা তদন্তকারীরা রয়েছেন তাদের কারণেই এই চার্জ ফ্রেম করা থেকে দেরি হচ্ছে, সেটাই কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং তার পাশাপাশি বিচারক এদিন বলেন শুনানি পর্ব চলাকালীন যে আগামী 24 ঘন্টার মধ্যে সব পক্ষের আইনজীবী অর্থাৎ অভিযুক্তরা যতজন অভিযুক্ত রয়েছে তাদের প্রত্যেকের কাছে যাবতীয় যে নথিপত্র রয়েছে তদন্ত সংক্রান্ত সেগুলোকে পৌঁছে দিতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু তিনি নির্দিষ্টভাবে বলে দিচ্ছেন কোনো ডিজিটাল কপি দিলে হবে না, সকলের বাড়িতে বাড়িতে গিয়ে সব পক্ষের আইনজীবীকে বা অ্যাডভোকেটদের কাছে কিন্তু নথি পৌঁছে দিতে হবে। এমনকি সেক্ষেত্রে কিন্তু বিচারক এমনটাও বলেন যে প্রয়োজনে আগামীকাল দুপুর 2:30টার মধ্যে তিনি নির্দেশ দিয়েছেন এবং সেক্ষেত্রে যাতে তারা রাতভর কাজ করেন, রাতভর কাজ করতে যাতে যাবতীয় নথি তৈরি করে সেগুলো যাতে আগামীকাল দুপুর 2:30টার মধ্যে পৌঁছে দেন, তেমনটাই কিন্তু তিনি বলেছেন। যদি এখনো পর্যন্ত চূড়ান্ত অর্ডার কিন্তু। অনেক ধন্যবাদ সুপ্রিয়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. স্বাভাবিকভাবেই তিনি অবজার্ভ করেছেন এবং যেহেতু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে মামলা চলছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অলরেডি গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করেছিল, সেখানে স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই অ্যাকসেপ্ট করছে হ্যাঁ এই নিয়োগে দুর্নীতি হয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে বেল যা হওয়া উচিত ছিল বেল রিজেক্ট হয়েছে এবং মহামান্য বিচারপতি সেই নির্দেশই দিয়েছেন এবং মহামান্য বিচারপতি অপূর্ব সিনহা রায়ের সঙ্গে সহমত পোষণ করে এই বেল রিজেক্ট করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তের বড় আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট। সিবিআই এর মামলায় পার্থর জামিন আর্জি খারিজ হাইকোর্টে। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ 5 অভিযুক্তের জামিন আবেদন খারিজ। নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাবশালী তথ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ 5 অভিযুক্তের জামিনের আর্জি খারিজ হয়ে গেল। অভিযুক্তদের ছেড়ে দিলে পড়ুয়াদের সঙ্গে অবিচার হবে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়বে। এই মামলায় রাজ্য চুপ কেন স্পষ্ট নয়, এমনটাই মন্তব্য করেছেন হাইকোর্টের বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলায় বিড়ম্বনা বাড়ল তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের। বিচারপতি অপূর্ব সিনহা রায়ের রায় বহাল বিশেষ বেঞ্চ। আমি আরো আপডেট জানবো, আমার সহকর্মী এই মুহূর্তে শ্রাবন্তী শাহ আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই মুহূর্তে তাহলে যে সমস্ত কারণের জন্য, যে সমস্ত কারণ দেখিয়ে এই মুহূর্তে এই আর্জি খারিজ হয়ে গেল, আমি স্পেসিফিক্যালি সেই কারণগুলো এক এক করে জানতে চাইবো তোমার কাছে। শুভজিৎ, একেবারে রায়ের পুরোটা অংশ পড়েননি বিচারপতি তপব্রত চক্রবর্তী। শুরুতেই তিনি বলেছেন যে একজন অভিযুক্তর অবশ্যই জামিন পাওয়া সেটা একটা যথাযথ রাইট রয়েছে, কিন্তু কেন এই জামিন খারিজ হচ্ছে? পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি 5 সরকারি আধিকারিক সেই সময় যারা ছিলেন তাদের প্রত্যেকের জামিন খারিজ করেছে বিশেষ বেঞ্চ। কেন জামিন খারিজ করা হয়েছে তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যোগ্য এবং অযোগ্য যারা আনডিজার্ভ ক্যান্ডিডেট ছিলেন, যদি কোথাও গিয়ে এরা জামিন পেয়ে যান তাহলে যারা যোগ্য ছিলেন তাদেরকে বঞ্চিত করা হবে। একই সঙ্গে নিয়োগ দুর্নীতিতে যেভাবে একজন শিক্ষামন্ত্রীর নাম জড়িয়ে গেছে, ষড়যন্ত্রের আকার হিসেবে একজন
শিক্ষামন্ত্রীর নাম এসেছে সেখানে যদি এই জামিন তিনি পান, যেখানে তদন্ত চলছে বলে সিবিআই দাবি করছে, তাহলে কোথাও গিয়ে তদন্ত প্রভাবিত হতে পারে। তার কারণ সেই একটাই জায়গা, প্রভাবশালী তকমা। ফিরদৌস শামীম আমার সঙ্গে রয়েছেন, তার কাছে সরাসরি জানতে চাইব, এসএসসি যেখানে একসময় এখানে দুর্নীতি হয়েছে বলে স্বীকার করেছে, তারপরেও রাজ্য কনসার্ন দেয়নি, গোটা বিষয়টাই কি আলটিমেটলি প্রভাবশালী তকমাতেই শিলমোহর দিল? একদমই। দেখুন, রাজ্য স্যাংশন দিচ্ছে না, খুব পরিষ্কার যে রাজ্য কেন স্যাংশন দিচ্ছে না। কেন আমরা প্রথমে সিবিআই তদন্ত চেয়েছিলাম, তার কারণ দেখুন, একটার পর একটা যখন এই মামলাগুলো হচ্ছিল তখন একটার পর একটা স্কুল সার্ভিস কমিশন রিপোর্ট দাখিল করে বলছে ভুল হয়ে গেছে। তারপরে যখন একসঙ্গে সম্মিলিতভাবে আদালতের সামনে রাখলাম, আদালতের সামনে এই প্রেয়ার করলাম যে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিতে হবে, এই কারণেই যে এগুলো হচ্ছে এরা যেটা বলছে ভুল, আসলে এটা ইন্টেনশনাল এবং এখানে হিউজ দুর্নীতি রয়েছে। আমরা যেটুকু আদালতে উপস্থাপনা করতে পারছি এটুকু টিপ অফ দ্য আইসবার্গ। সেই বলে সেই সময়ে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল। পরবর্তীতে সিবিআই ওএমআর শিট উদ্ধার করেন এবং সেই উদ্ধার করা ওএমআর শিট থেকে পরিষ্কার হয়ে যায় যে কীভাবে সাদা খাতার শিক্ষকরা তারা চাকরি পেয়েছে। শুধুমাত্র এই দুর্নীতি শুধুমাত্র সাদা খাতার শিক্ষক তো নয়, র্যাঙ্ক জাম্প, নন লিস্টেড ক্যান্ডিডেট, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে। মানে সোজা কথায় যে যখন পয়সা দিয়েছে তাকে তখন চাকরি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই পার্থ চট্টোপাধ্যায় তিনি একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন, 5 সদস্যের কমিটি। সেই 5 সদস্যের কমিটির প্রভিশন আইনে কোথাও নেই। রাজ্য জানতো, তারপরে তারা কনসেন্ট পায়নি। রাজ্যে জানতো শুধু নয়, রাজ্য দেখুন ওই যে 5 সদস্যের কমিটি তৈরি করা, সেই 5 সদস্যের কমিটি বেসিক্যালি আইনে তার কোনো প্রভিশন নেই এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তিনি কনসেন্ট দিয়ে 5 সদস্যের কমিটি তৈরি করছেন, একটা রাজ্য নোটিফিকেশন করছে, এর দায়িত্ব রাজ্যের। রাজ্য আজকে স্যাংশন দেবে না, খুব স্বাভাবিক, কারণ পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, তিনি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, খুব স্বাভাবিকভাবে স্যাংশন দিচ্ছে না। রাজ্য মানে একটা প্রশাসনের থেকেও দল বড় এখানে, সেটাই তো দেখছি যে এরা দল, ব্যক্তি এবং একটা প্রশাসন, একটা সাংবিধানিক পদ, এর মধ্যে কোনো ডিফারেন্স রাখছেন না। আপনারা দেখছেন না প্রতিটি ঘটনায় তার উজ্জ্বল উদাহরণ প্রতি সময় পাওয়া যাচ্ছে। কেন স্যাংশন দেবেন না রাজ্য? কেন একটা ট্রায়াল স্টার্ট করার জন্য স্যাংশন দেবেন না? এর দায়িত্ব রাজ্যকে নিতে হবে। বরঞ্চ রাজ্য স্যাংশন না দিয়ে যেটা করছে এদিকে আরও বেশি বিপদে ফেলছে। একই রকমভাবে এটা বলাই যায় শুভজিৎ, যে সময় রাজ্য বারবার বলার পরেও স্যাংশন দিল না, আজকের ঠিক সেই কারণেই প্রভাবশালী তকমা শিলমোহর পেল এবং এই বিশেষ বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনিও প্রভাবশালী তকমাতেই অন্যতম কারণ হিসেবে বলে এই জামিন খারিজ করে দিলেন, যার ফলে আবারও নতুন করে বিড়ম্বনা বাড়লো পার্থ চট্টোপাধ্যায়। বেশ, শ্রাবন্তী, সেই জায়গা থেকে তোমার কাছে জানতে চাই যে এই মুহূর্তে বিড়ম্বনা বাড়লো, কি কারণে বাড়লো তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। এবং ফিরদৌস শামীম যেরকম বললেন যে প্রভাবশালী তত্ত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরও মানবিক যে বিষয়টা আমাদের প্রত্যেকের মনে হচ্ছে যে তাহলে পড়ুয়াদের প্রতি অবিচার হবে। এবার আইনি পথে এই গোটা মামলা কোন দিকে এগোবে, কিভাবে এগোবে, সেই ডিটেলিংটা একটু জানবো। দেখো, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বেশ কিছু মামলা রয়েছে, RC5 রয়েছে, RC2 রয়েছে, RC6 রয়েছে। বেশ কিছু মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই শীর্ষ আদালত থেকে ইডির যে গ্রেফতার হওয়ার যে মামলাটি ছিল সেখান থেকে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছে। শীর্ষ আদালত যখন ইডির ক্ষেত্রে জামিন মঞ্জুর করেছে তখন তার যে আইনজীবীরা, শ্রাবন্তী, তোমায় একটু থামাচ্ছি আমি। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এক চাকরি প্রার্থী অর্ণব ঘোষ। অর্ণববাবু, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করলো কলকাতা হাইকোর্ট, এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর, এবং এক্ষেত্রে প্রভাবশালী তত্ত্বে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ 5 অভিযুক্তের জামিন, তাই জামিনের আর্জি খারিজ। কিভাবে দেখছেন, কি বলবেন? আমরা শুধু একটাই কথা বলবো, জামিন আর্জি এর থেকে বড় কথা কবে শাস্তি পাবে এবং যাদের চাকরিগুলো বিক্রি করেছে সেই সমস্ত অযোগ্যদের বার করে যোগ্যরা কবে রাজপথ থেকে স্কুল ঘর যাবে, তার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। তার কারণ দুষ্টের ছলের অভাব হয় না, তার কারণ প্রতিনিয়ত দেখছি এই জামিন এই সমস্ত বিষয়গুলো চলছে। আর কতদিন, তারিখটা তারিখ চলছে। সুতরাং আমাদের একটাই আবেদন যে দ্রুত যেন এর বিচার হয় এবং যারা অযোগ্য, যারা চাকরি করছে, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, যোগ্যরা যেন স্কুল ঘরে অতি অবশ্যই ফিরতে পারে। এখন এইরকম খবর তৈরি হয়, কিন্তু আমরা যারা এত রাজপথে বসে আছি তারা কিন্তু অধীর আগ্রহে সেই অপেক্ষায় বসে আছি আমরা কবে নিয়োগ পাবো। বেশ, এক্ষেত্রে অভিযুক্তদের ছেড়ে দিলে পড়ুয়াদের সঙ্গে অবিচার হবে, তো আজকে এই জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার খবরে আপনি যেই অধীর অপেক্ষা বলছেন, সেই জায়গা থেকে কিছুটা হলেও আশার আলো নিশ্চয়ই দেখছেন। অবশ্যই,
তার কারণ ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থাশীল হতেই হবে। তার কারণ দিনের শেষ হয়তো অনেক বেশি হতাশা আমাদের কাজ করে, কিন্তু আজকের ঘটনাটা অবশ্যই বলবো যে কিছুটা হলেও একটা পজিটিভ একটা দিক। তার কারণ যে হারে জামিন পাচ্ছিল, সুতরাং সেক্ষেত্রে এই ক্ষেত্রে অন্তত আমরা কিছুটা হলেও আশাবাদী করে থাকবো আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য। ধন্যবাদ অর্ণব আপনাকে। আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছিলেন এই বিষয়ে আপনাদের শোনাবো। কোর্ট জামিন দেননি কেন? কোর্ট নিশ্চয়ই বিবেচনা করেছেন যে এত বড় একটা অপরাধ, যে অপরাধ পশ্চিমবঙ্গের বুকে বোধহয় ইতিপূর্বে কেউ দেখেনি, ভবিষ্যতেও দেখবে কিনা সন্দেহ আছে। অবশ্যই তৃণমূল ক্ষমতা থাকলে ভিন্ন কথা। সেই অপরাধের ক্ষেত্রে শিক্ষামন্ত্রীকে জামিন দেবে কেন? জামিন দেওয়ার কথাটা এক্ষেত্রে আসছে কেন? কেন যতক্ষণ না ট্রায়াল শেষ হচ্ছে ততক্ষণ জামিন দিলে উনি তো বেরিয়েই আবার ওর গুন্ডা বাহিনী লাগিয়ে দেবেন বিভিন্ন সাক্ষীর বিরুদ্ধে। সে কারণে আদালত সঠিক বিচার বিবেচনা করেই জামিন দেননি। আরো আপডেট, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের যে শুনানি, সেই শুনানিতে ইডিকে তিরস্কার করলেন বিচারক। দেরি হচ্ছে, আমাকে কেন জানাননি? আপনাদের জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে, এখনো কেন সব নথি জমা দেননি? ইডির তদন্তকারী অফিসারকে বিচারক ভৎসনা করলেন। আর কি কি প্রশ্ন করে, আর কি কি সিচুয়েশনের এই মুহূর্তে আর কোন কোন পরিস্থিতি উল্লেখ করে ভৎসনা করলেন আমি জানবো। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুপ্রিয়, কোন কোন বিষয়গুলো স্পেসিফিক্যালি তিনি উল্লেখ করলেন? শুভজিৎ, তোমাকে প্রথমে যেটা বলবো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে দিন নির্ধারিত করে দেওয়া হয়েছিল, নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছিল, তা হচ্ছে 24শে ডিসেম্বর, এবং আজই হচ্ছে কিন্তু সেই দিন। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে 24শে ডিসেম্বরের মধ্যে যাবতীয় না কোনো কারণে সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট। আমার সহকর্মী সুপ্রিয় যেরকম বলছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন শুনানিতে ইডিকে তিরস্কার করেছেন বিচারক। আরও একবার যোগাযোগ করা গিয়েছে সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, প্লিজ কন্টিনিউ, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, বলো। শুভজিৎ, যেটা বলছিলাম যে আজকেও যে চার্জ ফ্রেম করার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না, তা এক প্রকার কিন্তু বলা যেতে পারে। তবে আজকে এই ইডি আদালতে, সিটি সেশন কোর্টের যে ইডির বিশেষ আদালত রয়েছে, সেখানে যখন শুনানি পর্ব চলছিল, তবে আজকেই কিন্তু প্রথম নয়, গতকালও এই মামলা শুনানি ছিল। সেখানেই কিন্তু ইডির বিশেষ আদালতের তরফ থেকে ইডির যারা তদন্তকারীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে যেটা বলা হয়েছিল যে সমস্ত পক্ষের যারা আইনজীবীরা রয়েছেন, অর্থাৎ এই মামলাতে যারা অভিযুক্ত রয়েছেন তাদের যারা আইনজীবীরা রয়েছেন, তারা কিন্তু গতকালও যেটা বলেছিলেন যে তারা মামলা সংক্রান্ত যে সমস্ত নথিপত্র রয়েছে, যেগুলোর উপরে ভিত্তি করে পরবর্তীতে মামলা এগোবে, সেই সংক্রান্ত যাবতীয় নথিপত্র তারা এখনও পর্যন্ত হাতে পায়নি। গতকালও কিন্তু আদালতের তরফ থেকে সেই সমস্ত নথিপত্র পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু গতকালের পর আজও কিন্তু ঠিক সেই একই জায়গাতে দাঁড়িয়ে রইল গোটা বিষয়টা। এবং তারপরেই কিন্তু যেটা আমরা দেখলাম যে ইডির বিশেষ আদালতের তরফ থেকে একেবারে ইডির যে তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তাদের রীতিমতো ভর্ৎসনার মুখে পড়তে হলো। এবং সেক্ষেত্রে বিচারক তিনি কিন্তু স্পষ্টভাবে যেটা বলেন যে আপনাদের জন্যেই দেরি হচ্ছে, অর্থাৎ চার্জ ফ্রেম করার যে নির্ধারিত দিন ছিল বা নির্দিষ্ট সময়সীমা ছিল, সেই সময়ের মধ্যে যে চার্জ ফ্রেম করা গেল। ধন্যবাদ সুপ্রিয়। কথা বলছিলাম আমার সহকর্মী সুপ্রিয়র সঙ্গে। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাই। সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযান ঘিরে তুল কালাম কাণ্ড। এই মুহূর্তে দেখাবো সেই ছবি। বিক্ষোভে সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি। প্রতীকী তালা নিয়ে তারা বিক্ষোভ মিছিল করছেন। আমার সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছেন সেখানে। সৌরভ, কি পরিস্থিতি? শুভজিৎ, প্রতীকী তালা, এই প্রতীকী তালা হাতে নিয়েই তারা সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিল মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটি। তাদের বক্তব্য ছিল সিএফএসএল যে খবর প্রকাশ্যে এনেছে টিভি9 বাংলা, সেই রিপোর্ট, সেই খবরের প্রেক্ষিতে মেডিকেল সার্ভিস সেন্টার, নার্সেস ইউনিটির বক্তব্য হচ্ছে সিএফএসএল কেন্দ্রীয় সংস্থা। সেই কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে বলছে, তারা ইঙ্গিত দিচ্ছেন যে প্লেস অফ অকারেন্স অন্য কোথাও হতে পারে। এমনকি ওই ব্যস্ততম করিডোরে, সেমিনার কক্ষ চত্বরে কারুর পক্ষে একা আননোটিসড অবস্থায় সকলের নজর এড়িয়ে অপরাধ ঘটানো, কোনো ঘরে ঢুকে অপরাধ ঘটানো সম্ভব নয়। এরপরও কেন সিবিআইয়ের তদন্তের ক্ষেত্রে চার্জশিটে, মূল চার্জশিটের ক্ষেত্রে সেই বিষয়গুলি সামনে আসেনি? তারা মনে করছেন এই বিষয়গুলোই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এখানে যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এখানে তুমি দেখো, এখানে পরিষ্কার দেখতে পাবেন যে এখানে রীতিমতো
রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি এখানে। এখানে যারা রয়েছেন তারা নেতৃত্ব সিবিআই এর একই হাল আমরা দেখতে পেয়েছি। আমাদের দিদি অভয়ার যে খুনি এবং ধর্ষক তাদেরকে আড়াল করার চেষ্টা করেছিল একসময় কলকাতা পুলিশ, তারপর সিবিআই এর হাতে আমরা তদন্তভার পৌঁছে গেছিল। সেখানেও আমরা দেখতে পাচ্ছি 11ই সেপ্টেম্বর যে রিপোর্ট এসছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি, সেই রিপোর্টে পর্যন্ত বলা হয়েছে যে ওখানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তা সত্ত্বেও 90 দিন কেটে গেলেও সিবিআই একটা চার্জশিট দিতে পারলো না, এবং তার ফলে আজকে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলরা খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কালকে যদি আর একটা খুন দর্শন করে ওরা, তার দায় কে নেবে? প্রত্যেকে তালা হাতে কেন, প্রত্যেকে তালা হাতে কেন? সিবিআইতে তালা মারতে এসেছি, কারণ তারা তো কোনো কাজকর্ম করছে না, কাজের নামে প্রহসন করছে এবং তথ্য প্রমাণ লোপাটে তাদের সাহায্য করছে, তাই আমরা সিবিআইতে তালা মারতে এসেছি। সিবিআইএসএফ রিপোর্ট দেখে কি তোমরা আজকে সিজিও অভিযানের পরিকল্পনা? একদমই সিআইএসএফ এর রিপোর্ট, এই সিএফএসএল যে সেন্ট্রাল ফরেন্সিক টিমের যে রিপোর্ট, এই রিপোর্ট এসছে গত সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 3 মাস প্রায় এই রিপোর্টকে চেপে যাওয়া হয়েছে। এই রিপোর্ট সামনে আসেনি। আমরা জানতে পারছি যে সেমিনার রুমে এই ঘটনা ঘটেনি, সেই রিপোর্টে কিন্তু সেখানে উল্লেখ করছে যে সেখানে ধস্তাধস্তি সেটিং এর অভিযোগ করছে। একদমই আমাদের মনে হচ্ছে যে কোনো একটা কিছু চাপা দেওয়ার চেষ্টা করছে। কলকাতা পুলিশ যে চেষ্টা করেছিল, সিবিআই কিন্তু একই চেষ্টা করছে বলে আমাদের মনে হচ্ছে। ফলে আপনার হাতে কেন খাঁচা পাখি, সিবিআই তোতা পাখি? আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আপনারা শুধু আমাদের ইন্টারভিউ নেন কেন? আপনাদের প্রতিবাদ কোথায়? আপনারা প্রতিবাদ করেন না কেন? এখানে অনেকে রয়েছেন, অনেকে আমরা মনে করলাম পুলিশ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কি বলবে? আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজ্য পুলিশ এবং সিবিআই এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যে ভূমিকা দেখিয়েছে, এই ভূমিকা একজন রাজ্যের নাগরিক হিসেবে আমার কাছে লজ্জার। তাহলে কলকাতা পুলিশের ভূমিকা আমরা 9ই আগস্ট ঘটার পর 10, 11, 12, 13, 14 প্রত্যেকটা দিন দেখেছি, পরিলক্ষিত করেছি। তাহলে কলকাতা পুলিশের যে নক্কারজনক অবস্থা, আজকে যদি সিএসএফএল এর রিপোর্টে যে ইঙ্গিত আছে তাতে সিপির যে ভূমিকা, তাহলে সিপিকে যে আমরা সিদ্ধাড়া উপহার দিয়েছিলাম সেই সিদ্ধাড়া এখনো রিপেয়ার হয়নি। সিবিআই এর ভূমিকায় তোমাদের অসন্তোষ কেন? তোমরা কি সেটিং এর অভিযোগ? আসছি তাহলে সিবিআই এর যে অভিযোগ যে তথ্য প্রমাণ লোপাট, আপনি প্রাইমারি চার্জশিটে বলছেন, আপনি বলছেন ইনভেস্টিগেশন হাসাপ হয়েছে বলছেন, আপনি বলছেন এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে আপনি বলছেন। প্রাইমারি চার্জশিটে আপনি যে অভিযুক্ত সঞ্জয় রায় তাকে আপনি বলছেন সেমিনার রুমে ওই টাইমে ঢোকা এবং বেরোনো। সৌরভ, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। অনিকেত মাহাতোর কথা আমরা শুনছিলাম। সিজিও কমপ্লেক্স ঘেরাও অভিযান ঘিরে এই মুহূর্তে উত্তেজনা, প্রতীকী তালা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন, সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এই বিক্ষোভ। এই মুহূর্তে যে ভিডিও আপনাদের দেখাবো, চাঞ্চল্যকর আপডেট, এক্সক্লুসিভ টিভি9 বাংলার হাতে তিলোত্তমা কাণ্ডে চাঞ্চল্যকর ভিডিও। 8 তলায় অর্থোপেডিক ওডির উল্টো দিকের ঘর কেন সিল করেছিল সিবিআই, এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির আরো এক ভিডিও। দেখাবো সেই ভিডিও আপনাদের। ये मतलब ब्लेड है, हम देखने के लिए थोड़ा ऐसे देखा है ब्लेड हटा के। इसमें ग्लव्स को हाँ भैया है मैम, ग्लव्स यहाँ पे ये सब कोई यूज नहीं करता है ना? ग्लव्स क्यों यूज नहीं करता है? जो पैकिंग होता है इंस्ट्रूमेंट और मास्क भी है यहाँ पे ना? हाँ मास्क है, उधर एक वहाँ पे मास्क है, उस साइड में मास्क है, भी है उधर और ये लाइट ऑन करते हैं। ये ग्लव्स है, पेशेंट पे भी ब्लड का स्टेन है, लगता है शायद ब्लड हो सकता है मगर एक्सरे करने से ही पता चलेगा। ये तो नहीं है मैम, इस साइड में कहाँ पे है? थोड़ा सा अब लोग एक जना आ जाइए। ये मशीन जो यूज होता है ना, इसमें ब्लड लगने का कोई चांस नहीं है। अच्छा, ये किस में यूज होता है? एसीएल केस में, आर्थोस्कोपी केस में। इसको ब्लड का कोई कनेक्शन नहीं, मतलब इस रूम में एक्सेस कोई भी करे ब्लड का कोई कनेक्शन नहीं है। यहाँ पे कोई और एक्सेस है कहीं पे? ये मतलब ब्लेड है, हम देखने के लिए थोड़ा ऐसे देखा है ब्लेड हटा के। इसमें ग्लव्स को हाँ भैया है मैम, ग्लव्स यहाँ पे ये सब कोई यूज नहीं करता है ना? ग्लव्स क्यों यूज नहीं करता है? जो पैकिंग होता है इंस्ट्रूमेंट और मास्क भी है यहाँ पे ना? কিছু অডিও শোনা যাচ্ছে, কিছু কথোপকথন শোনা যাচ্ছে। এই ঘর সিল করে দেওয়া হয়, এই ঘর থেকে গ্লাভস উদ্ধার হয়েছে, মাস্ক উদ্ধার হয়েছে। 8 তলার সেই ঘর, সেই ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ভিডিও শুধুমাত্র টিভি9 বাংলার হাতে। আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন, সৌরভের কাছ থেকে জানবো। সৌরভ,
এই ভিডিওর সম্বন্ধে আর কি জানা যাচ্ছে? দেখো, এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটা সময় যখন সিএফএসএল এর রিপোর্ট বলছে প্লেস অফ অকারেন্স অন্য কোথাও হতে পারে, তখন 8 তলার এই ঘরের যে ভিডিও, এই ঘর যে সে ঘর নয়, ইমার্জেন্সি বিল্ডিং এর অর্থোপেডিক ওটির উল্টো দিকের ঘর। যে অর্থোপেডিক ওটি অর্থাৎ অর্থোপেডিক সার্জন ছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই অর্থোপেডিক ওটির উল্টো দিকের ঘর সিল করে রেখেছে এখনো পর্যন্ত সিবিআই, সেটি 8 তলায়। এবং সেই ঘর কেন সিল করা হয়েছে, এই ভিডিওই দেখা যাচ্ছে যে সেই ঘরে ব্যবহৃত গ্লাভস, সেই ঘরে ব্যবহৃত ছুরি, মাস্ক এবং মেঝে গাঢ় লাল রঙের দাগ, মেঝে গাঢ় লাল রঙের দাগ দেখা গিয়েছে। এবং সেই কারণেই এই ভিডিওকে নতুন করে প্রশ্ন উঠেছে যে তাহলে এই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, এই কারণে যদি সিবিআই ঘর সিল করে রাখে, সেপ্টেম্বর থেকে সেই ঘর কেন সিল করে রাখা হচ্ছে? 8 তলার ঘর 4 তলায় পাওয়া গিয়েছিল দেহ, তাহলে 4 তলা যদি সিএফএসএল এর রিপোর্ট সত্যি বলতে হয়, সিএফএসএল রিপোর্টের মতকে যদি সত্য ধরতে হয় যে সেটা প্লেস অফ অকারেন্স নয়, তাহলে কি সেখানের সঙ্গে কোনো যোগসূত্র আছে, সেই বিষয়টি বলছে। এবং তুমি এই বিষয়গুলি নিয়েই এই মুহূর্তে দেখো সিজিও কমপ্লেক্সের গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দিলেন অনিকেত মাহাতো, বিপ্লব চন্দ্ররা মেডিকেল সার্ভিস সেন্টারের মিছিল থেকে, নার্সেস ইউনিটির মিছিল থেকে একদমই তারা প্রতীকী তালা এখন ঝোলাচ্ছেন, সেই ছবি দেখছি। সৌরভ, আপাতত তোমায় ধন্যবাদ জানাই, কিন্তু এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তার কারণ 8 তলার অর্থোপেডিক ওটির উল্টো দিকের ঘর কেন সিল করেছিল সিবিআই, এই ভিডিওতে যা দেখা যাচ্ছে, যা শোনা যাচ্ছে, তাতে তদন্তের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই ভিডিও।